নমস্কার, শিক্ষাবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1-এর আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার বি থেকে এইমস অফ এডুকেশন। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম শিক্ষার লক্ষ্য, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, এই বিষয়টা আমরা কভার করেছিলাম। আজকে আমরা দেখব শিক্ষার বিশেষ লক্ষ্য এবং এর মধ্যে যে আছে সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কী কী জানবো। আজকের ক্লাসে আমরা জানবো সংবিধান কী, সাংবিধানিক মূল্যবোধ কী, শিক্ষার লক্ষ্য হিসেবে সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র বলতে কী বোঝায়, গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়, ধর্মনিরপেক্ষ শিক্ষার লক্ষ্য, এবং সবশেষে কিছু প্রশ্নোত্তর দেখে নেব যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো প্রথমেই দেখে নিই সংবিধান কী। সংবিধানের যে কথাটা, এটার সঙ্গে তোমরা এখন যেহেতু 11-এ পড়ছো, তো তোমরা এই কথাটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। তোমরা দেখবে তোমাদের বই খুললে, তোমাদের টেক্সট বইগুলো খুললে তোমরা দেখতে পাবে প্রথমেই একদম প্রথম যে পেজটা আছে, কভারটা উল্টালেই প্রথম যে পেজটা আছে ওখানে ভারতের সংবিধান বলে, যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটা ওখানে দেওয়া আছে। তো এই সংবিধানটা অ্যাকচুয়ালি কী? সংবিধান বা কনস্টিটিউশন হলো একটি দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক দলিল। এটি এমন একটি লিখিত বা অলিখিত নির্দেশিকা যেখানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, সরকারের বিভিন্ন কাঠামোর ক্ষমতা ও কার্যাবলী এবং দেশের নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। সহজ কথায় সংবিধান হলো সেই দলিল যা রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যেকার সম্পর্ককে নিয়ন্ত্রণ করে এবং নাগরিকদের স্বাধীনতা ও অধিকার সুনিশ্চিত করে। তো সংবিধান কি, এটা আমরা কম বেশি সবাই জানি, তো এটা নিয়ে বেশি বিস্তারিত করার আশা করি প্রয়োজন নেই। তোমরা বুঝতে পেরেছো এখানে সংবিধান মানে কি। যেহেতু সাংবিধানিক মূল্যবোধ আছে, সেই অর্থে আমি তোমাদেরকে সংবিধানের যে প্রেক্ষাপটটা সেইটুকু আমি দিয়ে রাখলাম এখানে। তো এখানে দেখো আরও যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি নিচে এখানে লিখে রেখেছি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 1976 সালে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসে, এর আগের বারেও এসেছিলো, বিভিন্ন স্কুলে এসেছিলো। তো এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আসে যে শিক্ষা কোন তালিকাভুক্ত। শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত, আর কত নম্বর সংশোধনীতে, 42তম সংশোধনী, মানে 42তম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে নোট করে নাও। নেক্সট হচ্ছে 2002 সালে শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা হয়। এই কোয়েশ্চেনটাও বারবার আসে যে কত সালে শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা হয়। তো এই দুটো তোমরা ভালো করে নোট করে নাও। আর এই যে ক্লাসটা আমি করাচ্ছি, এই ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে তোমরা এই নোটটা পেতে পারো। নেক্সট দেখে নিই সাংবিধানিক মূল্যবোধ কী। সাংবিধানিক মূল্যবোধ হলো সেই সমস্ত মৌলিক নীতি, আদর্শ ও বিশ্বাস যা একটি দেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকে এবং যা সেই দেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে একটি সঠিক, শান্তিপূর্ণ এবং ন্যায়ভিত্তিক পথে পরিচালিত করতে সাহায্য করে। ভারতের প্রস্তাবনায় দেশের মূল সাংবিধানিক মূল্যবোধগুলি তুলে ধরা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যায় বিচার, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ। তো এই বিষয়গুলি হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ। এই সাংবিধানিক মূল্যবোধগুলির মধ্যে যে দুটো প্রধান মূল্যবোধ আছে, এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে যে এই দুটো মূল্যবোধকে শিক্ষার লক্ষ্য হিসেবে কীভাবে ধরা হয়েছে। শিক্ষার লক্ষ্য হিসেবে সাংবিধানিক মূল্যবোধ, ভারতের মতো গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের একজন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সংবিধানে মূলত দুটি প্রধান মূল্যবোধকে শিক্ষার লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। সে দুটো কি, এক হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র, আরেক হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। তোমরা এখানেও দেখতে পারবে এখানে ডেমোক্রেসি, সেকুলারিজম, এই বিষয়গুলো আছে, যেমন ন্যায় বিচার, স্বাধীনতা। এইগুলোর মধ্যে এই যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা, এই দুটো বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা আসি ডেমোক্রেসি বা গণতন্ত্রতে। গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্র, এই কথাটাও কিন্তু তোমরা কম বেশি সবাই শুনেছ। গণতন্ত্র বা ডেমোক্রেসি কথাটির সহজ অর্থ হলো জনগণের শাসন বা জনগণের দ্বারা পরিচালিত ব্যবস্থা, তাই তো? ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটিয়া থেকে। তোমরা স্পেলিংগুলো ভালো করে দেখে নাও, এইগুলো এমসিকিউতে আসে। KRATI, ক্রাটিয়া। উচ্চারণটা একটু আলাদা হতে পারে, ক্রাটিয়া থেকে। ডেমোস কথার অর্থ জনসাধারণ ও ক্রাটিয়ার কথার অর্থ শাসন, তাই তো? তাহলে এর যে মানে সম্পূর্ণ অর্থ সেটা কি, জনগণের শাসন, তাই তো? ডেমোস কথার অর্থ জনসাধারণ, আর ক্রাইটেরিয়া কথার অর্থ হচ্ছে শাসন, অর্থাৎ জনগণের শাসন বা জনগণের দ্বারা পরিচালিত ব্যবস্থা। তো এই গণতন্ত্র সম্পর্কে একটা খুব ফেমাস, মানে খুব জনপ্রিয় আমাদের এখানে সংজ্ঞা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের।
তিনি কি বলছেন, ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই কোশ্চেনটাও কিন্তু বারবার পরীক্ষায় তোমাদের আসে, তোমরা ভালো করে নোট করো যে ডেমোক্রেসি সম্পর্কে যেই সে সংজ্ঞাটা তিনি দিয়েছেন, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব গণতান্ত্রিক শিক্ষার কী লক্ষ্য। আমরা তো এটাই পড়ছি যে স্পেসিফিক এইমস অফ এডুকেশন, তার মধ্যে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য আছে। তো এই গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলো কী কী আছে, বা গণতন্ত্র অনুযায়ী শিক্ষা দিলে লক্ষ্য কীরকম হবে বা কীরকম হওয়া উচিত, সেগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে মূল্যবোধ ও অধিকারবোধ তৈরি। তো এখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য এবং ন্যায় বিচারের ধারণা গড়ে তোলা শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে কী করতে হবে, মূল্যবোধ তৈরি করতে হবে। কী মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে হবে। সাম্য মানে একটা সমান অধিকার, যে দেখার, যে সমান অধিকার দেখার যে বিষয়টা সাম্য, এবং ন্যায় বিচার, জাস্টিস, এখানে বলা হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচারের ধারণা গড়ে তোলা শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। নেক্সট কী বলছে, মতামত প্রকাশের স্বাধীনতা। প্রতিটি ব্যক্তির নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারে এবং নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে, শিক্ষা ব্যবস্থা সেই স্বাধীনতা প্রদান করে। তো কী হবে, যদি তুমি ভয়ে ভয়ে থাকো, কোনো কিছু তুমি প্রকাশ করতে না পারো, কোশ্চেন করতে না পারো স্যারদের থেকে, শিক্ষকদের থেকে, তো কী হবে, তোমার লার্নিংটা কিছুটা কম থেকে যাবে, ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তো তাই কী হবে, এখানে কি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে এখানে, যাতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারবে এবং নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, কোনটা ঠিক বা এটা কীভাবে আরও বেটার করা যাবে, এই সমস্ত জিনিসগুলো, নিজেদের যে মতামতগুলো আছে সেগুলো যাতে তারা প্রকাশ করতে পারে, সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা শিক্ষার্থীদেরকে দেওয়া দরকার, এই কথা এখানে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ব্যক্তিসত্তার মর্যাদা ও সাম্য। গণতন্ত্রে প্রত্যেকটি মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে। গণতন্ত্রে প্রত্যেকটি মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে। কেন? কারণ আমরা এখানেই পড়লাম যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, তাই তো? তাই এখানে কী বলা হচ্ছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শিক্ষার্থীকে সমান সুযোগ সুবিধা প্রদান করা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো গণতান্ত্রিক শিক্ষার একটি বড় দিক। আশা করি তোমরা বুঝতে পারছো পয়েন্টগুলো। কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাও। আর চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা। কী বলা হচ্ছে, শুধু নিজের নয়, মানে শুধু নিজের জন্য নয়, অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মিলেমিশে কাজ করার মানসিকতা তৈরি করাও কিন্তু গণতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্য। আমরা নিজে যেটা ভাবছি এবং অন্যরা যেটা ভাবছে, তাদের অন্যদের মতামতকেও কিন্তু আমাদেরকে সেই একইভাবে প্রায়োরিটি দিতে হবে, বা সেরকমভাবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদের মতামতের প্রতি, এবং মিলেমিশে যে ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করে মিলেমিশে কাজ করার যে মানসিকতা, তা তৈরি করার কথা কী বলা হচ্ছে, গণতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্যের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখব ধর্মনিরপেক্ষতা কী। ধর্মনিরপেক্ষ, এখানে তোমরা বুঝতে পারছো ধর্মনিরপেক্ষ কথাটার অর্থটা কী, যে কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি না থেকে সমস্ত ধর্মের প্রতি সমান দৃষ্টি যে রাখাটা, মানে সকল ধর্মই যে সমান, সেই যে বিষয়টা, মানে কোনো একটা ধর্মের, কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি না গিয়ে প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখাটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তাই তো? তো ভারত কি, আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের ভারতবর্ষে এমন নেই যে এটা শুধুমাত্র হিন্দু কেন্দ্রিক বা মুসলিম কেন্দ্রিক, এরকম না। ভারতবর্ষে কিন্তু বিভিন্ন ধর্ম, ভারতবর্ষ বিভিন্ন ধর্মের দেশ, মানে এখানে আমরা অনেক রকম ধর্ম দেখতে পাই। তোমরা যারা ভিডিওটা দেখছো, হতে পারে তোমাদের মধ্যে কেউ হিন্দু আছো, কেউ মুসলিম আছো, কেউ অন্যান্য ধর্মের আছো, তাই তো? তো কী বলা হচ্ছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। 1976 সালের সংবিধানে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার বিষয়টি বিশেষভাবে যুক্ত করা হয়। ধর্মনিরপেক্ষতার মূল কথা কী বলছে, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখবে। যেমনটা আমি তোমাদের বললাম একটু আগেই, যে সকল ধর্মকে সমান হিসেবে এখানে দেখা হবে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। আর নিচে কিছু মানে ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখো আরও আছে, সেগুলি হচ্ছে ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতার বিষয়টি উল্লেখ আছে। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে, তোমরা এইগুলো ভালো করে নোট করে নাও। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতার বিষয়টির উল্লেখ আছে। আর কি বলছে, 25 নম্বর ধারায় বলা হয়েছে সমস্ত নাগরিক নিজ নিজ ধর্ম অনুশীলন ও প্রচারের অধিকার আছে। মানে সমস্ত নাগরিক, মানে ধরো যদি তুমি হিন্দু ধর্মের হও বা মুসলিম ধর্মের হও, তো তোমার নিজের ধর্মের অনুশীলন করা বা নিজের ধর্মের প্রচার করার তোমার অধিকার আছে, তোমাকে সেটা থেকে কেউ বাধা দিতে পারবে না, এটা বলা হচ্ছে। এছাড়াও কি বলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কি বলা হচ্ছে, 28 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি অনুদানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যে সমস্ত সরকারি স্কুল আছে সেখানে কোনো রকম ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
তো এই কথাটাও কিন্তু বলা হচ্ছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালোভাবে নোট করে নাও, ভালোভাবে বুঝে নাও জিনিসগুলো। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসছে বারবার। আমি তোমাদের পরে গিয়ে দেখাবো, এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে দেখাবো সেখানে কেমন এমসিকিউ এসেছে। নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষ শিক্ষার লক্ষ্য। এর আগে যেমন আমরা দেখলাম যে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য, এবার আমরা দেখব ধর্মনিরপেক্ষ শিক্ষার লক্ষ্য কীরকম হবে। প্রথমে আছে সর্বধর্ম সমভাব, মানে কি সকল ধর্মই সমান। এই যে বিষয়, এই যে মনোভাবটা, শিক্ষাক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধর্মকে ছোট বা বড় করে দেখা হবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকে, এছাড়া আরও যে ধর্ম আছে, ধরো এর মধ্যে অনেক ধর্ম বাদ গেছে, এছাড়াও যে সমস্ত ধর্ম আছে সব ধর্মকে কী হবে, সমান চোখে দেখা হবে এবং সব ধর্মের শিক্ষার্থীদের প্রতি সমান সম্মান প্রদান করা হবে। একটা শিক্ষাক্ষেত্রে সমস্ত ধর্মের শিক্ষার্থী থাকে। ধরো মানে এমন এমন জায়গা আছে যেখানে অনেক রকম ধর্ম আছে, তো সেই সমস্ত ধর্মের শিক্ষার্থীদের প্রতি সমান যে একটা দৃষ্টিভঙ্গি প্রদান করা হবে বা সম্মান প্রদান করা হবে। নেক্সট কী বলা হচ্ছে, বৈষম্যহীনতা। বিদ্যালয়ে জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে না। এমন নয় যে কেউ মানে অন্য জাতি থেকে বলে বা অন্য জাতি থেকে বলে তাকে ছোট করে দেখা হবে বা তার সাথে খারাপ ব্যবহার করা হবে, এরকমটা না। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত জিনিসের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে না। দেশের প্রতিটি নাগরিকের শিক্ষার সমান অধিকার থাকবে। এ সমস্ত জিনিসগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষ শিক্ষার লক্ষ্য। আর কি বলছে, নৈতিক ও উদার দৃষ্টিভঙ্গি গঠন। ধর্মনিরপেক্ষ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে একটি উদার, নৈতিক এবং কী বলছে বহুবাদিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতায় কী বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষতা মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত করে বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী হতে শেখায়। যখনই তোমরা ধর্মনিরপেক্ষ হয়ে যাবে তখন কী করবে, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম বিষয়গুলিকে বুঝতে পারবে এবং তার ফলে কী হবে, যে অন্ধবিশ্বাসগুলি থাকে বা কুসংস্কারগুলি থাকে সেগুলো থেকে মুক্ত হওয়া সম্ভব হবে এবং বিজ্ঞানসম্মতভাবে এবং যুক্তিবাদী হয়ে, মানে সমস্ত জিনিসের যুক্তি দেখিয়ে সেই জিনিসগুলিকে শিখতে তোমাদের সাহায্য করবে। তো এই হচ্ছে ধর্মনিরপেক্ষ শিক্ষার কিছু লক্ষ্য যেগুলি বলা হয়েছে এখানে সংবিধানে। তো এখান থেকে কোয়েশ্চেন আসে, তোমরা বিষয়টা ভালো করে বুঝে নাও। আর যেগুলো বললাম এগুলো থেকে যে নিচে যেগুলো পয়েন্টগুলো আছে, ভারতের যে ধারাগুলো আছে, কত নম্বর ধারায় কী বলা হয়েছে, এখান থেকে কিন্তু এই পোর্শনটা থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো। তো আমি প্রথম স্লাইডেই একদম তোমাদের দেখিয়েছিলাম ভারতীয় সংবিধানের অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত, কেন্দ্রীয়, যুগ্ম, রাজ্য বা কোনোটাই নয়। তো ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। একদম সঠিক উত্তর, যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় কোন সংশোধনীতে। তো এখানে 42তম সংশোধনীতে, তাই তো। দেখো অনেক কিন্তু ক্লোজ অপশান এখানে থাকবে, যেমন 62, 24, 42 কোনোটাই নয়, বা অন্য অপশান থাকবে। তোমরা 42টা সিলেক্ট করবে। 42তম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। নেক্সট হচ্ছে, ডেমোস কথার অর্থ কী। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার এসেছে, বিভিন্ন স্কুলের পরীক্ষায় বারবার এসেছে, সেখান থেকে কালেক্ট করে কিন্তু তোমাদের কাছে আমি উপস্থাপন করছি। তো ডেমোস কথার অর্থ কী, ডেমোস কথার অর্থ আমরা যেমন দেখলাম, ডেমোস কথাটা কোথায় আমরা পেয়েছি, ডেমোক্রেসিতে না। ডেমোক্রেসির যে ডেমোস আর ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে ডেমোস। ডেমোস কথার অর্থ হচ্ছে কি, অপশান বি, অপশান খ, জনসাধারণ, তাই না। ডেমোস কথার অর্থ হচ্ছে জনসাধারণ। নেক্সট হচ্ছে, ডেমোক্রেসি কথার অর্থ কী। তাহলে ডেমোস শব্দের অর্থ যদি জনসাধারণ হয়, তাহলে ডেমোক্রেসি শব্দের অর্থ কী, জনগণের শাসন, জনগণের ইচ্ছা, জনগণের স্বাধীনতা, জনগণের বিচার। তো এটা হচ্ছে জনগণের শাসন, তাই তো, জনগণের শাসন। নেক্সট হচ্ছে, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। এই নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত। তো এটা একটা সংজ্ঞা, তোমরা জানো সবাই, আব্রাহাম লিঙ্কনের যিনি প্রদান করেছিলেন সংজ্ঞাটা ডেমোক্রেসি সম্পর্কে, তাই তো। তাহলে কি বলছে এখানে, এই নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত, তাহলে কি এখানে ডেমোক্রেসি, গণতন্ত্রের সাথে এটা যুক্ত, তাই তো। তো গণতন্ত্র হচ্ছে এখানে সঠিক উত্তর। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে, তো তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করে নাও, তো এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর এতগুলোই ছিল আশা করছি, হ্যাঁ এতগুলোই কোশ্চেন ছিল। এই ক্লাসের নোটটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে নাও। পরবর্তী তোমাদের আরও যে টপিকগুলো আছে সেই টপিকের উপর ভিডিও আসছে, তোমাদের ক্লাস তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটা লাইক করে দাও। তো চলো, আজকের ভিডিওতে এইটুকুই ছিল, দেখা হবে পরের ক্লাসে।